বড় বৌমা, তোমার গয়নাগুলো দাও, তোমার দেবরের বউ উঠায় আনার পর তোমাকে দিয়ে দিব গয়নাগুলো। কথাগুলো বললেন আমার শাশুড়ি মা। আমি অবাক হয়ে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললাম, মা তাহলে আমি কি পরবো? আর গয়না বলতে শুধু তো একটা গলার সীতার হার আর এক জোড়া কানের দুল, এছাড়া তো আমার আর কোনো গয়না নেই। তাও এগুলো আমার বাবা দিয়েছে বিয়ের সময়। আমার কথা শুনে শাশুড়ি রাগ দেখিয়ে বলল, গয়না দিবে না এটা আগে বললেই হতো, তোমার বাবার গয়না এই কথাগুলো না টানলেও পারতে। বলে উনি চলে গেল। একটু পরে আমার স্বামী এসে আমাকে রুমে ডেকে নিয়ে বলল, গয়নাগুলো যখন একদিনের জন্য চাচ্ছে তাহলে দিয়ে দাও, তাছাড়া গয়নাগুলো তো বউ তুলে আনার পর তো দিয়েই দিবে। আমি আর কোনো কথা বললাম না, অভিমান করে গয়নাগুলো দিয়ে দিলাম। আমি আর দেবরের বউ তুলতে গেলাম না, খালি গলায় গেলে কেমন দেখা যায়। বুকের ভেতর হাজারটা কষ্ট আর অভিমান জমা করে নিজের খালি ঘরের বিষণ্ণ কোণে বসে রইলাম। ঘরের আয়নাটার দিকে তাকাতেই চোখ দুটো জ্বলে ভরে এলো। খালি গলা আর ফাঁকা কান দুটো যেন আমাকে তীব্রভাবে বিদ্রুপ করছে। আমার বাবা মধ্যবিত্ত ঘরের মানুষ হয়েও সাধ্যের সবটুকু দিয়ে এই সামান্য সীতাহার আর কানের দুল জোড়া বানিয়ে দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার মেয়ে যেন শ্বশুর বাড়িতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কিন্তু আজ বিয়ের মাত্র 2 বছরের মাথায় সেই গয়না দুটো আমার গা থেকে খুলে নেওয়া হলো, তা অন্য কারো সম্মান আর লোক দেখানো সাজ সাজানোর জন্য। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো আর বাইরে থেকে গাড়ির হর্ন ভেসে এলো। ছোট দেবর রনির বিয়ের উপলক্ষে বাড়ি আলোয় ঝলমল করছে। চারদিকে আত্মীয় স্বজনের কোলাহল আর হাসি ঠাট্টা। আমি শুধু এক কোণে পড়ে রইলাম। কেউ একবার এসে জিজ্ঞেস করলো না আমি কেন গেলাম না বা আমি কেমন আছি। এমনকি যে স্বামীর উপর ভরসা করে গয়নাগুলো হাতে তুলে দিলাম, সেও নতুন বইয়ের বরণের ব্যস্ততায় আমাকে এড়িয়ে চলল। বুকের মধ্যে জমা হওয়া অভিমানটা ধীরে ধীরে এক গভীর কষ্টে রূপ নিল। সেদিন রাতের অনুষ্ঠান শেষ হলে একসময় নিস্তব্ধতা নেমে এলো। আমি নিজেকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলাম। মনে মনে ভাবলাম, যাই হোক 2-1 দিনই তো কথা। নতুন বউকে নিয়ে অনুষ্ঠান পার হয়ে গেলেই মা তো বলেছিলেন গয়না ফেরত দিয়ে দিবেন, স্বামীও তো একই আশ্বাস দিয়েছিল। এই ভেবে নিজের চোখের জল মুছে একরকম না ঘুমানো রাত কাটালাম। দিন 2 কেটে গেল খুব দ্রুত। বিয়ের সরগোল কিছুটা থিতিয়ে আসার পর কথা ছিল গয়নাগুলো আবার আমার কাছে ফিরে আসবে। দ্বিতীয় দিনের বিকেলে শাশুড়ি মা নতুন বউয়ের ঘরে গেলেন গয়না আনতে। সঙ্গে আমার স্বামী শাহেদ আর রনিও ছিল। আমি রান্নাঘরের দরজার কোণে দাঁড়িয়ে দূর থেকে সব দেখছিলাম। শাশুড়ি মা নরম কণ্ঠে বললেন, ছোট বৌমা তোমার গায়ের ওই সীতাহার আর কানের দুল দুটি খুলে দাও তো, ওগুলো তো তোমার বড় ভাবির। বিয়ের সময় শুধু কনের সাজটা পূর্ণ করার জন্য ওনাকে বলে তোমার গায়ে দেওয়া হয়েছিল, এখন ওটা বড় বৌমাকে ফিরিয়ে দিতে হবে। কথাটা শুনেই তুলির মুখের মিষ্টি ভাবটা নিমিষে মিলিয়ে গেল। সে সোজা হয়ে বসে একগাল বিরক্তি নিয়ে শাশুড়ি মায়ের দিকে তাকালো। গলার সীতাহারে হাত বুলিয়ে বেশ শক্ত গলায় বলে উঠল, গয়নাগুলো তো আমাকে দেওয়া হয়েছে, তাহলে আমি কেন দিব? এগুলো কার গয়না এটা তো আমার দেখার বিষয় না। আপনারা বিয়ের আগে আমার পরিবারকে কথা দিয়েছেন আমাকে গয়না দিয়ে তুলে নেবেন, এখন বউ ঘরে তোলার পর সেই গয়না খুলে নেওয়া হচ্ছে, এ কেমন বিচার? শাশুড়ি মা কিছুটা ভরকে গেলেন। তিনি সামলে নিয়ে বললেন, আহা বৌমা, বোঝার চেষ্টা করো। আমাদের সামর্থ্য ছিল না বলে সাময়িকভাবে বড় বৌমার বাপের বাড়ির গয়না দিয়ে তোমাকে আনা হয়েছে। রনি তোমাকে সব বলেনি? তুলি রনির দিকে তাকালো, তারপর শাশুড়িকে উদ্দেশ্য করে তীব্র গলায় বলতে লাগলো, রনি আমাকে কি বলেছে না বলেছে তা দিয়ে আমার কিছু যায় আসে না। আমি জানি এগুলো বিয়ের কোণে হিসেবে আমাকে পরানো হয়েছে, মানে এগুলো এখন আমার গয়না। বড় ভাবির বাপের বাড়ির গয়না নাকি কার গয়না সেটা আপনাদের আর ভাবির অভ্যন্তরীণ বিষয়। আপনারা আমাকে গয়না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এনেছেন, এখন ফেরত দিতে গেলে আমার বাবার বাড়ির অপমান হবে। আমি এক চুলো গয়না ছাড়বো না। তুলির এই অধ্যত্বপূর্ণ কথাবার্তা শুনে ঘরের পরিবেশ মুহূর্তের মধ্যে থমথমে হয়ে গেল। শাশুড়ি মা নিজের ভুল বুঝতে পেরে দিশেহারা হয়ে পড়লেন। শাহেদ একটু এগিয়ে এসে তুলিকে বোঝানোর চেষ্টা করলো, ছোট বউ তুমি একটু বোঝার চেষ্টা করো, ওটা আমার স্ত্রীর বাবার দেওয়া উপহার, ওটার সঙ্গে ওর আবেগ জড়িয়ে আছে। তুলি থামলো না, বরং আরো এক ধাপ এগিয়ে এসে আমার স্বামীকেও শুনিয়ে দিল, আপনি নিজের বইয়ের পক্ষ নিয়ে আমাকে বোঝাতে আসবেন না বড় ভাই। আপনাদের যদি গয়না দেওয়ার সামর্থ্য না থাকতো তবে রনির বিয়ে দেওয়া উচিত হয়নি। এখন পরের গয়না মেরে দিয়ে আমাকে ঘরে আনবেন আর নাম খারাপ হবে আমার। আমি গয়না দেব না, ব্যাস। কথাগুলো তীর হয়ে যেন আমার বুকে এসে বিঁধলো। নিজের বাবার দেওয়া শেষ সম্বলটুকু আজ অন্য একজনের অহংকারের পাত্রে পরিণত হয়েছে। আমি দরজার পাশে দাঁড়িয়ে শুধু চোখের জল মুছতে লাগলাম। যে ঘরের সম্মানের কথা ভেবে মুখ বুজে গয়নাগুলো খুলে দিয়েছিলাম, সেই ঘরে আজ আমার বাবার স্মৃতির কোনো মূল্যই অবশিষ্ট রইল না। তুলির গলার তীক্ষ্ণ আর স্পষ্ট আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনি হয়ে মিলিয়ে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ কার মুখে কোনো কথা ফুটলো না। ঘরের প্রতিটি মানুষ যেন কাঠের পুতুলের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শাশুড়ি মা নিজের ভুল বুঝতে পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, আর আমার স্বামী শাহেদ এক চরম অপরাধবোধ আর বিশৃঙ্খলার মধ্যে জমে আছে। রনিও নিজের বইয়ের এই তেজি রূপ দেখে চুপ হয়ে গেল। একটা শব্দ তার মুখ থেকে বের হলো না। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়াতে পারলাম না। বুকের ভেতর থেকে একটা গুমড়ে ওঠা কান্না গলার কাছে এসে আটকে যাচ্ছিল। আমি আঁচলে মুখ গুজে প্রায় দৌড়ে নিজের ঘরে চলে এলাম।
বিছানায় হাঁটুতে মুখ গুজে বসতে চোখ দিয়ে অঝর ধারায় জল গড়িয়ে পড়তে লাগলো। এই সংসারের সম্মান রক্ষা করার জন্য শাশুড়ি মায়ের মুখের কথা আর স্বামীর আকুল অনুরোধে আমি নিজের শেষ সম্বলটুকু খুলে দিয়েছিলাম, অথচ আজ আমি সবচেয়ে বড় অপমানে ডুবে গেলাম। কিছুক্ষণ পর দরজার কাছে মৃদু পায়ের শব্দ পাওয়া গেল। আমি ভেবেছিলাম হয়তো শাহেদ এসেছে আমাকে সান্ত্বনা দিতে কিংবা নিজের অক্ষমতার জন্য ক্ষমা চাইতে, কিন্তু চোখের জল মুছে তাকিয়ে দেখি দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে নতুন বউ তুলি। তার গায়ে এখনো বিয়ের দামি শাড়ি, তবে মুখে কোনো অপরাধ বোধের ছাপ নেই। আত্মবিশ্বাসী পদক্ষেপে সে ঘরের ভেতরে হেঁটে এলো। আমাকে দেখে তুলি একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর বিছানার এক পাশে এসে খুব স্বাভাবিক গলায় বলল, ভাবি আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই আর আমি কোনো খারাপ মেয়েও নই, কিন্তু আমি শুধু আমার নিজের অধিকারটুকু বুঝে নিচ্ছি। আমি অবাক চোখে তুলির দিকে তাকিয়ে রইলাম। যে মেয়েটা একটু আগে পুরো ঘরের মানুষের সামনে ঝড়ের মতো গর্জে উঠলো, সে এখন এত ঠান্ডা মাথায় আমার সামনে এসে বসে কথা বলছে। নতুন বউ হয়ে এসে শ্বশুর বাড়ির মুরব্বীদের মুখে মুখে কথা বলা, এসব তো আমার কল্পনারও বাইরে ছিল। আমি যখন এই ঘরে নতুন বউ হয়ে এসেছিলাম তখন লজ্জায় কারোর সাথে চোখ তুলে কথা বলার সাহসটুকু পেতাম না। বড়দের কথা মেনে নেওয়াই ছিল আমার একমাত্র কাজ, অথচ এই মেয়েটি কত সহজেই নিজের শক্ত অবস্থান জানান দিয়ে দিল। তুলি আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, ভাবি বিয়ের আগে আমার বাবা মাকে আপনারাই কথা দিয়েছিলেন যে আমাকে গয়না দিয়ে ঘরে তুলে নেবেন। আমার পরিবার সেই কথার উপর ভরসা করে এই বিয়েতে রাজি হয়েছিল। এখন বিয়ের দুদিন পরে যদি সেই গয়না আমার গা থেকে খুলে নেওয়া হয় আর সেই খবর যদি আমার বাবার কানে যায়, তবে আমার বাবার সম্মান কোথায় গিয়ে ঠেকবে বলুন তো? তখন দুই পরিবারে একটা বিরাট অশান্তি লেগে যাবে। আর তাছাড়া আমি আমার নিজের জিনিস ছোটবেলা থেকে আগলে রাখতে জানি, যা আমার পাওয়ার কথা ছিল তা আমি ছাড়বো না। নতুন বউয়ের মুখে এত পরিণত আর স্পষ্ট কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। তার যুক্তিগুলোর সামনে দাঁড়িয়ে হুট করে তাকে খারাপ বানিয়ে দেওয়া যায় না, কিন্তু আমার বুকের ভেতর যে রক্তক্ষরণ হচ্ছে তার হিসাব কে দেবে? আমি কোনো মতে নিজের কণ্ঠস্বর কিছুটা শক্ত করে তুলিকে বললাম, তুলি তুমি তোমার অধিকারের কথা বলছো, সেটা হয়তো তোমার দিক থেকে ভুল নয়, কিন্তু তুমি কি জানো ওই গয়নাগুলো আমার জন্য কি? ওই সীতাহার আর কানের দুল দুটো আমার বাবা অনেক কষ্ট করে বানিয়ে দিয়েছিলেন। আমার বাবা কোনো ধনকুবের নন, মধ্যবিত্ত পরিবারের মানুষ। নিজের জমানো শেষ সম্বলটুকু দিয়ে তিনি আমার বিয়ের সময় ওগুলো আমার হাতে তুলে দিয়েছিলেন, যাতে শ্বশুর বাড়িতে আমার কারো কাছে ছোট না হতে হয়। ওগুলোর সাথে শোনার চেয়েও বড় আমার বাবার ভালোবাসা আর আবেগ জড়িয়ে আছে। কথাগুলো বলতে বলতে আমার গলা ধরে এলো, আমি আর চোখের জল ধরে রাখতে পারলাম না। তুলি আমার কথাগুলো মন দিয়ে শুনলো, তার চেহারার কাঠিন্য কিছুটা শিথিল হয়ে এলো, কিন্তু নিজের জায়গা থেকে এক চুলও সরলো না। সে মৃদু স্বরে বলল, ভাবি আপনার কষ্টের জায়গাটা আমি বুঝতে পারছি। আপনার বাবার প্রতি আপনার সম্মান আর ভালোবাসাকে আমি খাটো করছি না, কিন্তু এই ভুলটা তো আমার না ভাবি, ভুলটা করেছে এই বাড়ির মানুষগুলো। আপনার স্বামী, আমার স্বামী আর শাশুড়ি মা, তারা সামর্থ্য না থাকা সত্ত্বেও লোক দেখানো বড়াই করতে গিয়ে আপনাকে আর আমাকে দুটো ভিন্ন আগুনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। তারা আপনাকে মিথ্যা আশ্বাসে গয়না খুলিয়ে নিয়েছে আর আমাকে মিথ্যে প্রলোভনে গয়না পরানো হয়েছে। এখন এই ভুলের মাসুল আমি কেন নিজের বাবার সম্মান বলি দিয়ে দিব? তুলির কথাগুলো শুনে আমার কাছে পুরো বিষয়টা একদম আয়নার মতো পরিষ্কার হয়ে গেল। আসলে তো তাই, তুলি তো কারো গয়না চুরি করতে চায়নি, তাকে তো গয়না দেওয়া হয়েছিল। দোষ তো আমার আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা ওই মানুষগুলোর, যারা সম্মান আর লোক দেখানোর জন্য দুটো মেয়ের আবেগ নিয়ে খেলা করলো। তুলি উঠে দাঁড়ালো, যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, ভাবি আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, তবে আপনার গয়না যদি আপনার ফেরত চায় তবে সেটা আপনার স্বামীর কাছ থেকে বুঝে নিন। ওনাকে বলুন আপনার বাবার গয়না যেন উনি কিনে এনে দেন, কিন্তু আমার গা থেকে খুলে নিয়ে আপনাকে দিলে আমার বাবার অপমান হবে, যা আমি বেঁচে থাকতে হতে দেব না। তুলি ঘর থেকে বেরিয়ে গেল। আমি আগের মতো শূন্য হৃদয়ে ঘরের কোণে বসে রইলাম। নতুন বইয়ের কথাগুলো মাথার ভেতর বারবার ঘুরপাক খেতে লাগলো। তুলি খারাপ মেয়ে নয়, সে শুধু নিজের অধিকার রক্ষা করতে জানে, যা আমি কোনোদিন শিখতে পারিনি। আমি সবসময় চুপ থেকেছি, মানিয়ে নিয়েছি আর প্রতিদান পেয়েছি নিজের অস্তিত্ব আর সম্মান হারিয়ে। সন্ধ্যা পেরিয়ে রাত নামলো। শাহেদ ঘরে এলো খুব অপরাধীর মতো মুখ করে। সে আমার পাশে এসে বসে হাত দুটো ধরতে চাইলো, কিন্তু আমি নিজের হাত দুটো সরিয়ে নিলাম। শাহেদ নিচু গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি ছোট বউ এভাবে বেঁকে বসবে। তুমি তো দেখলে আমি বোঝানোর চেষ্টা করেছি। আমি শাহেদের দিকে তাকিয়ে একটা শীতল হাসি আসলাম, তারপর খুব শান্ত গলায় বললাম, শাহেদ আমার বাবার দেওয়া গয়না দুটো আমি তোমাকে বিশ্বাস করে তুলে দিয়েছিলাম। আমি ছোট বউয়ের উপর রাগ করছি না, কারণ সে তার অধিকারের কথা বলছে, কিন্তু আমার বাবার সম্মানের দায়িত্ব তো তোমার ছিল। এখন তুমি আমাকে বলো, আমার বাবার স্মৃতির মান তুমি কিভাবে রাখবে? আমার ফাঁকা গলা আর কান দুটো কি সারা জীবন এই সংসারের মিথ্যে অহংকারের মূল্য চুকিয়ে যাবে? শাহেদ আমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলো না। সে কেবল মাথা নিচু করে বসে রইল। ঘরের ভেতরের নীরবতা যেন এক গভীর উত্তেজনার জন্ম দিল, যার শেষ কোথায় কেউ জানে না। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।